ভাঙড়ের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়ালো প্রাক্তন তৃণমূল নেতা কাইজার আহমেদের বিস্ফোরক অভিযোগকে ঘিরে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর প্রাণনাশের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, এলাকায় অস্ত্র হাতে অচেনা লোকজনের ঘোরাঘুরির অভিযোগ তুলে ভাঙড় থানার দ্বারস্থ হয়েছেন কাইজার। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক মহলে ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে। আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য কাইজার আহমেদের। দীর্ঘদিন ধরেই ভাঙড়ে তৃণমূলের অন্দরে শওকত মোল্লা এবং কাইজার আহমেদের বিরোধ প্রকাশ্যে। রাজনৈতিক মহলের একাংশের মতে একসময় এলাকার সংগঠনে প্রভাবশালী মুখ হলেও ধীরে ধীরে দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েন কাইজার। চলতি নির্বাচনেও শওকত মোল্লার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাকে। সেই আবহেই এবার নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সরাসরি পুলিশের কাছে আবেদন করলেন তিনি। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কাইজার আহমেদ দাবি করেছেন তাকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে তার অভিযোগ, এলাকায় অস্ত্র নিয়ে কিছু অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে এবং তাকে টার্গেট করেই নাশকতার ছক কষা হচ্ছে। তার কথায়, আমাকে খুন করে দেওয়ার পরিকল্পনা হতে পারে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতিমধ্যেই গোটা ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে ভাঙড় থানায়। প্রাক্তন তৃণমূল নেতা কাইজার আহমেদ কি জানিয়েছেন শোনাবো। তৃণমূলের যে সবাই খারাপ বলবো না, ভালো মানুষ তো কিছু নিশ্চয়ই আছে ছিল। তবে আমাদের একটা সব কথা শেষ কথা বলবো, হ্যাঁ, দলটাকে হাতে করে শেষ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটাকে নিজের প্রপার্টি মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে দলের এই সর্বনাশ হয়েছে। এবং পশ্চিমবাংলায় যদি মানে পরিবর্তন না হতো তাহলে আমি হয়তো আজকে এই বেঁচে থেকে কথা বলতে পারতাম না। শওকত এতদিন হয়তো আমাকে ডেট করে দিত এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে বাঁচিয়েও নিত। আচ্ছা, শওকত বহু খুনের আসামি। আমরা দাদার কাছে অনুরোধ করব, নতুন সিএম এর কাছে, যে অনেক জায়গায় তৃণমূলের বহু করাপ্টেড লিডার অ্যারেস্ট হচ্ছে, এখনো অব্দি শওকত কেন বাইরে রয়েছে, অ্যারেস্ট কেন হচ্ছে না ওর নামে এত ভুরি ভুরি কমপ্লেন থাকার পরে, সেটা আমার অবাক লাগছে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক আপনি যে আপিলগুলো করছেন, দেখা যাক সেটা কি। আপনি তো শওকত মোল্লাকে মারচোর টাচ্চোর অনেক কিছু বলেছিলেন, তো সেই নিয়ে আবার গানও, সেই জন্য একটা রাগ থাকতে পারে, সেই জন্য একটা বিরাট রাগ, তার জন্য হয়তো নানান কিছু পিছন দিক দিয়ে ফোন দিয়ে আটছে। হ্যাঁ, ও যতক্ষণ না গারদে যাবে ততক্ষণ না তো আমার তো লাইফ রিস্ক থাকবে। আমার মানে এই প্রশ্নটা করতে ইচ্ছা হলো, যেহেতু আপনি এই কথাগুলো বলছেন, স্বাভাবিকভাবে এইরকম একটা সময়, একটা যখন মানে এই রকম পরিস্থিতি তৈরি হয় এবং পালাবদল হয়ে গিয়েছে সরকারে, আপনি কি বিজেপিতে যোগদানের কোনো ভাবনা চিন্তা কি করছেন? না 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 না, এরকম কোনো আমার ভাবনা নেই। হ্যাঁ, আমি রাজনৈতিক ভাবে এখন একটা ক্রিকেট একটা ভাষা আছে না, নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, তো আমার ঠিক আমার অবস্থানটা ঠিক এখন ঠিক তেমন জায়গায়। হ্যাঁ, আমার বিজনেসে প্রচুর আমি লস করেছি, হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি আমার হয়েছে এবং আমার অনেক জিনিস এরা আটকে রেখে দিয়ে, পারমিশন আটকে রেখে দিয়ে আমাকে কাজ করতে দিইনি। হ্যাঁ, আমি একটা কাজের মধ্যে থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, ফ্যামিলি নিয়ে থাকতে চাই। তারপর সুস্থ রাজনৈতিক কালচার যেটা নওশাদ সিদ্দিকী সাহেব গড়ে তোলার চেষ্টা করছেন, আমি ওনাকেও সমর্থন করছি। যদি সুস্থভাবে কিছু হয় তাহলে আমি আগামী দিনে ভেবে দেখবো রাজনীতি করবো কি করবো না। এখনো অব্দি আমি কোন রকম করে কিছু ঠিক করিনি। আচ্ছা, যদি আগামী দিনে যদি রাজনীতি আপনি করার কথা ভাবেন, মানে রাজনীতিতে থাকার কথা ভাবেন, তাহলে আপনার জন্য সব থেকে ভালো অপশন কি হতে পারে? বিজেপি, আইএসএফ নাকি অন্য কোনো দল? মানে যেহেতু এই দুটো নাম আপনি বিশেষ করে উল্লেখ করলেন। না, আমি এখন এই মুহূর্তে রাজনীতির মধ্যে নেই এবং আমি যেহেতু সংখ্যালঘু জায়গায় বাস করি ভাঙড়ে, হ্যাঁ, সেখানে বিজেপির ওখানে করে কোনো রকম রাজনৈতিক ভাবে নিজেকে আমি মেলে ধরতে পারবো না। সমাজের একটা সেকশন সেটা ভালোভাবে মেনেও নেবে না। সুতরাং আমার সাথে দাদা দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও কি হবে, এখনো সম্পর্ক আছে, খুবই ভালো সম্পর্ক আছে, কিন্তু আমাকে উনি কোনোদিনের জন্য মানে আমি কোন রাজনীতি করবো বা কিভাবে করবো এইসব নিয়ে উনি ইনসিস্ট করতেন না। উনি আমার কেবলমাত্র বিপদে পাশে দাঁড়াতেন এবং যতটুকু বিরোধী দলনেতা হিসেবে যতটুকু সাহায্য সহযোগিতা করার উনি আমায় করতেন এবং প্রপার গাইড দিতেন যে এইভাবে চল ওইভাবে চল। উনি আমাকে সবসময় বলতেন যে তুই তৃণমূলটা ছেড়ে দে। 2020 সালে যখন আমার প্রথম অফিস ভাঙচুর হয়, এই পার্টিটা ছেড়ে দে, আমিও ছেড়ে দিচ্ছি, এই পার্টিটা আর করার দরকার নেই, তুই চুপচাপ বসে থাক, ব্যবসা বাণিজ্য কর। এই কথাই উনি আমাকে আগোড়াই বলে আসতেন। এখন আমি রাজনৈতিক ভাবে কোথায় কিভাবে করব না করব আমার নিজস্ব যেমনি একটা ভাবনা আছে, সেটা আমি ডিসক্লোজ করব না। পাশাপাশি দাদার কাছ থেকে তো নিশ্চয়ই অবশ্যই রায় পরামর্শ নেব।
আচ্ছা, আমাকে একটা প্রশ্ন, মানে আমার এই প্রশ্নটা আপনার কথার প্রসঙ্গেই আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে বাংলার মুসলিম সমাজের বিজেপির প্রতি এত বিরূপ ভাবনা কেন? মানে আপনি যেরকম বললেন যে আপনি যদি বিজেপি করেন তাহলে এখানে স্থানীয় মানুষ ভালোভাবে মেনে নেবেন না, মানে মুসলিম সংখ্যাধিক্যের এলাকা, সেখানে ভালোভাবে মানবে না। বিজেপির সরকার মানে যে প্রকল্পগুলো চালু হয় কেন্দ্রের বা রাজ্যের, সেই প্রকল্পগুলো তো সবার জন্য, যেরকম মুসলমানের জন্য হবে সেরকম হিন্দুর জন্য হবে, সেরকম শিখ খ্রিস্টান অন্য ধর্মের মানুষের জন্যও হবে। স্পেসিফিক্যালি মুসলিম সমাজের মানুষের মধ্যে বিজেপিকে কেন্দ্র করে এতটা মানে ছুতমার কেন? এটা কি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে? আমি খুব শর্টে আপনাকে আমি সংক্ষেপে করছি। হ্যাঁ, এই যে 4ই মের পরে যে এখানে আমরা সুন্দরভাবে এখন অবধি আছে, হ্যাঁ, এখন অবধি অ্যাজ পার ল কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে আমরা দেখিনি। যা হয়েছে আইনের শাসন জারি হওয়ার জন্য যতটুকু যা করার হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখবেন এখানকার কিছু বা অন্য জায়গার ফেক ভিডিও নিয়ে বাংলাদেশের কিছু জিহাদি তারা এমন ভাবে ফেসবুকে করছে যে পশ্চিমবাংলার মানুষ বিজেপির দ্বারা প্রচুর ভাবে অত্যাচারিত হচ্ছে, অথচ এখানে Exactly. সেই ধরনের কোনো ঘটনা কিছু হচ্ছে না। না, এরকম আমরা যখন পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসেনি, হ্যাঁ, আমাদের এরকম ফেসবুকে নানান ফেক ভিডিও দিয়ে, যেমন গুজরাট প্রথমে ছিল, গুজরাট, তারপরে পরবর্তীতে যোগী, ইউপির বিভিন্ন নানান ঘটনা ফেসবুকের মাধ্যমে মুসলিম সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে হ্যাঁ, যেমন মনে করা হয় যে বিজেপি অচ্ছুত। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে শ্রমিক ভট্টাচার্যের বিভিন্ন কথাবার্তা, শুভেন্দু অধিকারী মহাশয়ের বিভিন্ন রকম ভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করা, হ্যাঁ, তাতে করে আমাদের মনে হয়েছে মুসলিম সমাজের ওনারা খুব দ্রুত ফেদ পাবেন এবং যেখানে অনেক মুসলিম মানুষদের উপরে অত্যাচারিত হতে হচ্ছে, সেটা কেবল শুধু যে বিজেপি না, পোস্টাল ভায়োলেন্স যেটা হচ্ছে না, হ্যাঁ, সেটা অনেক জায়গায় অনেক কিছুই হচ্ছে, সেগুলো আমি আর ডিসক্লোজ করবো না। হ্যাঁ। তো বিজেপি আশা করি মুসলিম সমাজের মানুষের আগামী দিনে ফেদ পাবে বলে আমার এটা মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা, ভাঙড়ের প্রাক্তন নেতা তৃণমূল কংগ্রেসের কাইজার আহমেদ, তিনি বলছেন আগামী দিনে মুসলিম সমাজের ভোট বিজেপি পাবে। তিনি মনে করেন যে মুসলিম সমাজ যদি শিক্ষিত হয় তাহলে সেই শিক্ষিত সমাজের ভোট বিজেপি আগামী দিনে পেতে চলেছে। আমাকে দেওয়া এই সাক্ষাৎকারে কাইজার আহমেদ একাধিক অভিযোগ করেছেন। তিনি নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেছেন যে একমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল কংগ্রেসের আজকে এই রকম অবস্থা। তিনি বলেন যে শওকত মোল্লা তাকে টার্গেট করেছে জানে শেষ করে দেওয়ার। তিনি এটাও বলেন যে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি এর আগেও অভিযোগ করেছিলেন, কিন্তু দলে সেইভাবে তিনি মানে বলা যায় যে খুব একটা গুরুত্ব পাননি, এবং লিখিতভাবে তিনি থানায় অভিযোগ করেছেন তার বাড়ির সামনে হাতে অস্ত্র নিয়ে কারা ঘুরে বেড়াচ্ছে সেগুলো খতিয়ে দেখা হোক ইত্যাদি, এই সমস্ত বিষয় তিনি থানায় এফআইআর বা একটা লিখিত ডায়েরি করেছেন। আপনাদের মতামত এই বিষয় কি? এই কাইজার আহমেদ কি আগামী দিনে বিজেপিতে যোগ দিচ্ছেন, নাকি তার রাজনৈতিক পরিস্থিতি কি হবে? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।